এটা সময় নেয়, এটা রিকভারি করতে সময় নেয়। কারণ হচ্ছে গিয়ে ও তো লেবেলিং করা থাকে যে চেঞ্জ গুলা নিচ্ছে। তো লাস্ট ফুল ব্যাকআপের পরে যতগুলা চেঞ্জ হচ্ছে, তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে বুধবারে, তখন কি করতে হচ্ছে? প্রথমে স- মঙ্গলবারের ব্যাকআপ পর্যন্ত, ফুল ব্যাকআপের পর থেকে রবিবারের ডাটা রিস্টোর, সোমবারের ডাটা রিস্টোর, মানে সোমবারে যতটুকু চেঞ্জ হয়েছে, তারপরে সোমবারের থেকে মঙ্গলবারের চেঞ্জটুকুও রিস্টোর করতে হচ্ছে। তাইলে বুধবারে কোনো দুর্ঘটনা ঘটলে ওই ফুল ব্যাকআপটা আমি, মানে পর পর ব্যাকআপ রিস্টোর করে আমি উদ্ধার করতে পারছি। তার মানে এটা সময় লাগতেছে প্রত্যেকটা রিকভারি করার জন্য। এই জন্য ইনক্রিমেন্টাল ব্যাকআপ খুবই ভালো, কিন্তু এই একটা নেগেটিভ পয়েন্ট আছে যে এটা টাইম কনজিউমিং ফর রিকভারি। যখন আপনি বিজনেস কন্টিনিউশন প্ল্যান করবেন, আরটিও আরপিও সেট করবেন, ওই সময়টায় আপনি ডিসিশন নিবেন। আসলে অনেকগুলো জিনিস আপনাকে মাথায় রেখে কাজ করতে হয়। তো সো যখন আপনি আরটিও আরপিও কনসেপ্ট আমি এরপরে ক্লিয়ার করছি, তখন আপনাকে ইনক্রিমেন্টাল ব্যাকআপের বিষয়টা মাথায় রাখতে হবে যে এটা যদি খুব সময় বেশি লাগে, যে 5 ঘন্টা 2 দিন লাগলো আপনার রিকভারি করতে, হ্যাঁ, 2 দিন যদি আপনার লাগে, তাহলে আপনার তো আরটিও অনেক বেড়ে গেল। তো ম্যানেজমেন্ট কি এটা অ্যাকসেপ্ট করবে যে আপনার কোনো ডিজাস্টার হলে আপনি কতক্ষণ পরে আপনি ডেটা দিতে পারবেন? ডেটা রিকভারি করতে তো আপনার টাইম লাগবে, সে টাইমটা ম্যানেজমেন্টের থেকে অ্যাপ্রুভ করে নেবেন। সো ইনক্রিমেন্টাল ব্যাকআপ সবসময় মাথায় রাখবেন যে কতটুকু চেঞ্জ হচ্ছে, শুধু চেঞ্জের ব্যাকআপটাই আসলে নেয়। তো 5 দিনের চেঞ্জের ব্যাকআপ হলে 5টা ডাটা রিকভারি করা লাগবে কোনো দুর্ঘটনা ঘটলে। ওই 5টা ডেটা রিকভারির জন্য আপনার সময়ও 5বার সময় দিতে হবে। যদি একটা ব্যাকআপ রিকভারি করতে 30 মিনিট লাগে, তাহলে 3 × 5 = 15, 1 ঘন্টা, মানে 150 মিনিট লাগবে আপনার 5 দিনের ডেটা রিকভারি করতে। সো এই এই বাট এটার সুবিধা হচ্ছে কি আপনার খুব কম জায়গা দখল করে। কারণ আপনি যেই ম্যানেজমেন্ট থেকে 2 লাখ বা 5 লাখ বা 50 লাখ টাকা বাজেট নিচ্ছেন ব্যাকআপের জন্য, তো আপনার ওই স্পেসটাকে আপনার ক্যালকুলেশন করতে হবে। ওই যে এর আগের দিন আমি শিখেছিলাম রিটেনশন, যে আমি 15 দিন পর পর ডেটা মুছে ফেলবো। ওই যে সিসিটিভি ক্যামেরা দিয়ে আমি বুঝিয়েছিলাম যে 15তম দিন পর্যন্ত আমার সিসিটিভি ক্যামেরার রেকর্ড আছে। 16তম দিনে সে কি করে, একদিনে প্রথম দিনের ডাটা মুছে মুছে 16 তারিখের ডেটা সে ওখানে রাইট করে। সো আপনার ক্যাপাসিটি তো আপনাকে চিন্তা করে কিনতে হবে যে আমি রিটেনশন 20 দিন রাখবো, 1 মাস রাখবো, 3 মাস রাখবো। 3 মাস রাখলে আমি আর ওই রকম হার্ড ড্রাইভ, বড় হার্ড ড্রাইভ কিনতে হবে। সেটার রিটেনশনটা ওই ইনক্রিমেন্টাল ব্যাকআপ, না ফুল ব্যাকআপ, প্রতিদিন ফুল ব্যাকআপ নেবেন, না ইনক্রিমেন্টাল নেবেন, না ডিফারেন্সিয়াল ব্যাকআপ নেবেন, এটা আসলে ওই ক্যাপাসিটির উপরে আপনাকে ডিসিশন নিতে হবে। এবং নট অনলি ক্যাপাসিটি, টিক্স ক্যাপাসিটি বা স্টোরেজ ক্যাপাসিটি। আপনি ধরেন আপনার ম্যানেজমেন্ট বলবেন যে না, আমার বাংলাদেশে কোনো, মানে আমি ফিজিক্যাল না, আমি ক্লাউডে ব্যাকআপ রাখবো। তো ক্লাউডের ব্যাকআপে আপনি জানেন তো ক্লাউডের দাম, অ্যাজুরে যান বা ইয়েতেই যান, মাইক্রোসফটেই যান, আপনি যেখানেই ব্যাকআপ রাখেন না কেন আপনার তো স্টোরেজ কিনতে হবে। সো আমার আসলে ক্যাপাসিটি সেভ করার জন্যই ইনক্রিমেন্টাল, ডিফারেন্সিয়াল এইভাবে চিন্তা করে আমি এবং ডাটার ক্লাসিফিকেশন, যে ডাটার গুরুত্ব কতটুকু, ওয়ার্ড এক্সেলের ফাইল ঠিক আছে, এটা আপনি আহ, একরকম কনসিডার করতে ইনক্রিমেন্টাল রাখতে পারেন। বাট যখন অ্যাপ্লিকেশন হবে, ওরাকল ডেটাবেজ হবে, কোটি কোটি টাকার আপনার ট্রানজেকশন যেখানে চলতেছে, যেখানে আপনার গ্রামীণ ফোনের ডেটা ব্যাকআপ নিচ্ছেন আপনি, তখন আপনি কি হবে, বাংলা লিংকের আপনার ডেটা ব্যাকআপ নিচ্ছেন। সো যেখানে আপনি পার মিনিটে আপনার দেখা গেছে 10 লাখ টাকা ইনকাম, তো 1 মিনিট যদি কোনো ডাউন টাইম থাকে, তাহলে আপনার কত টাকা লস? 1 ঘন্টা যদি আপনার ডাউন টাইম থাকে, তো তাহলে আপনার কি পরিমাণ মানে লস হচ্ছে কোম্পানির, যে কোনো একটা টেলিকম কোম্পানির সার্ভার ডাউন,
বা ও তো প্রত্যেক মিনিটে কথা বলতেছে, মানুষ কেউ না কারোর সাথে কথা বলতেছে, ও জেনারেট করতেছে, রেভিনিউ জেনারেট করতেছে। আপনি কথা বলতেছেন, ওর মিটারে টাকা বিল কাটতেছে, তার মানে কি ওর প্রতি মিনিট ভ্যালুয়েবল। ওই অ্যাপ্লিকেশন রান করা প্রতি মিনিটে তার সে ক্যালকুলেশন করতেছে। তাহলে যে বিলিং, যে সফটওয়্যারটা চলতেছে, আপনি চিন্তা করেন এইভাবে যে আপনি মোবাইলে কথা বলতেছেন, আপনার মোবাইল থেকে টাকা কাটতেছে পার মিনিট ওয়াইজ, সেকেন্ড ওয়াইজ। তাহলে কোনো একটা বিলিং অ্যাপ্লিকেশন এই কাজটা করে দিচ্ছে। তো ওই বিলিং অ্যাপ্লিকেশনের আপনার ব্যাকআপ রাখা লাগতেছে। সরি। সো ওই বিলিং অ্যাপ্লিকেশনের আপনি ব্যাকআপ রাখতেছেন। সো ভেরি ইম্পর্টেন্ট ডেটা। সো সেখানে ডেটাটা আপনি ইনক্রিমেন্টাল নিবেন না ফুল ব্যাকআপ নিবেন না ডিফারেন্সিয়াল নিবেন, এটা আসলে ডিসিশন নিবেন ওই ডেটার ইম্পর্টেন্সি অনুযায়ী। সো আমরা এইটুকু সারমর্ম হলো যে যেটুকু চেঞ্জ যাচ্ছে সেই চেঞ্জ গুলার ব্যাকআপ নেওয়াকে আমরা ইনক্রিমেন্টাল ব্যাকআপ বলবো। আচ্ছা, ডিফারেন্সিয়াল ব্যাকআপ। ডিফারেন্সিয়াল ব্যাকআপটা হচ্ছে সেই ব্যাকআপ এটাতে ডিস্ক স্পেস বেশি লাগে। ফুল ব্যাকআপ নেয়ার পরে সোমবার মন্ডেতে, এখানে দেখেন মন্ডেতে যে কাজ করা হয়েছে, তারপরে মন্ডে টু টুয়েসডে কাজ করা হয়েছে। ধরেন সোমবারে কাজ করছে, মঙ্গলবারে কাজ করছে, তাহলে ফুল ব্যাকআপ নেওয়ার পরে সোমবারে, ফুল ব্যাকআপ নেওয়া হয়েছে সাপোজ বৃহস্পতিবারে রাতে, শুক্র শনি বন্ধ। এইবার সোমবারে প্রথম কাজ হয়েছে, ধরেন মানে এটা বিদেশের ক্ষেত্রে রবিবার তো বন্ধ থাকে, ওরা সানডে বন্ধ, মানডে কে প্রথম উইকের প্রথম ধরে। সো দ্যাট ওদের এই অনুযায়ী আসলে ড্রাফটটা করছে যে ওদের প্রথম সপ্তাহের প্রথম দিন হচ্ছে সোমবার ইন্টারন্যাশনালে, ম্যাক্সিমাম জায়গায় আর কি রবিবার বন্ধ থাকে। তো সোমবারে প্রথম কাজ করছে, করার পরে ডিফারেন্সিয়াল কি করতেছে, মঙ্গলবারে কাজ হলো, মঙ্গলবার দিন শেষে সে সোমবারের ডাটাও ব্যাকআপ নিচ্ছে, মঙ্গলবারের ডাটাও ব্যাকআপ নিচ্ছে। তার মানে 2 দিনের, শুধু 2 দিনের ব্যাকআপ নিচ্ছে। ফুল ব্যাকআপ তো বৃহস্পতিবার এই রবিবারে নেওয়াই হয়েছে। রবিবার যদি সাপ্তাহিক ছুটি হয় তাহলে রবিবারের আগে ফুল ব্যাকআপ নেওয়া হয়েছে, হয়তো ওদের দেশে স্যাটারডেতে অথবা ফ্রাইডেতে ওদের মানে সাধারণত ইন্টারন্যাশনালি ফ্রাইডেতে পর্যন্ত অফিস হয়, তারপরে স্যাটারডে সানডে 2 দিন বন্ধ থাকে। তো ফ্রাইডেতে ফুল ব্যাকআপ নিয়ে নেয় যে অর্গানাইজেশনে পুরো সপ্তাহের কাজটা। আমাদের দেশে হলে বৃহস্পতিবারে রাতে ফুল ব্যাকআপটা নেওয়া হয়। আহ, বাইরে বিদেশের ক্ষেত্রে রবিবারে ফুল ব্যাকআপ নেয়, রবিবারে ফুল ব্যাকআপ নিয়ে রেখে দিল। এরপরে ডিফারেন্সিয়াল ব্যাকআপের ক্ষেত্রে সোমবারে যে প্রথম কাজ হয়েছে, মঙ্গলবারে দিন শেষে সোমবারের ব্যাকআপ এবং মঙ্গলবারের ব্যাকআপ নিবে। আবার বুধবার দিন শেষে কি হবে, লাস্ট যে ফুল ব্যাকআপ নিছে তার পরের যে ব্যাকআপ চেঞ্জ হচ্ছে, পুরো চেঞ্জ সহ ব্যাকআপ নিবে। চেঞ্জ কবে থেকে চেঞ্জ শুরু হয়েছে, ফুল ব্যাকআপের পরে সেটা চেঞ্জ শুরু হয়েছে রবিবারে, এই সোমবারে প্রথম অফিস শুরু হয়েছে তাদের। তো সোমবার মঙ্গলবার বুধবার, তাহলে বুধবার রাতে আমি যদি ব্যাকআপ নিই ডিফারেন্সিয়াল, তাহলে কি হবে, সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিনের ব্যাকআপ সে নিবে। এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ব্যাকআপের ফর্মুলা বা মেথড। ডিফারেন্সিয়াল ব্যাকআপ ইটস টেক্স মোর টাইম, ব্যাকআপ নিতে সময় বেশি লাগে, ইটস রিকোয়ার মোর স্টোরেজ স্পেস, এটার স্পেস বেশি লাগে। কিন্তু এটা ইনক্রিমেন্টালের চেয়েও বেশি লাগে, কারণ ইনক্রিমেন্টালের প্রতি চেঞ্জটাকে নিচ্ছে আরো কি করে, ফুল ব্যাকআপের পর থেকে যত চেঞ্জ হচ্ছে সবই নিচ্ছে, সোমবার নিচ্ছে, মঙ্গলবার নিচ্ছে, বুধবারে কাজ হওয়ার পরে বুধবারের ডাটাও নিচ্ছে। এতে সময় বেশি লাগতেছে, ক্যাপাসিটি বেশি লাগতেছে। তাহলে ডিফারেন্সিয়াল ব্যাকআপ কেন নিব, যদি কোশ্চেন করে তাহলে তো আসলে ডিফারেন্সিয়াল হ্যাঁ নিব। কেন নিব, কারণ এই অ্যাপ্লিকেশনের গুরুত্ব অনেক বেশি আমার কাছে বা কোম্পানির কাছে। এই অ্যাপ্লিকেশনের গুরুত্ব এতই বেশি যে আমার রিস্ক নিব না, আমি শুধু চেঞ্জ গুলো নিয়ে রিস্ক নিতে চাই না। আমি ফুল ব্যাকআপ নিছি, আবার প্রতিদিনের ফুল 2 4 দিন 5 দিনের ফুল ব্যাকআপ নিচ্ছে, আমার স্পেস যায় যাক, কিন্তু আমি ডাটা যেন মানে রিস্ক কম নিব। কিন্তু এটা রিকভারি কিন্তু সময় কম লাগে, কারণ আপনি একটা ডেটের মধ্যে
5 দিনে যদি শুক্রবারে কোনো ঘটনা ঘটে, তাহলে শুক্রবারে ডেটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি শুক্রবার ওই ডেটার মধ্যে মানে সোমবারের ডাটা পর্যন্ত পাবেন। কারণ আপনি জানেন আমি ডিফারেন্সিয়াল মেথড ফলো করছি। আপনার কোনো দুর্ঘটনা ঘটছে থার্সডে, বৃহস্পতিবারে, তাহলে আপনার কাছে যদি ওয়েডনেসডে মানে বুধবারের ব্যাকআপ থাকে, তাহলে আপনি জানেন যে আমি বুধবারে ওই ব্যাকআপে, যেহেতু আমি ডিফারেন্সিয়াল ফর্মুলা ব্যবহার করি, তাহলে আমার বুধবারের মধ্যে সোমবার থেকে বুধবার পর্যন্ত যে চেঞ্জেস আসছে সবগুলাই পাবো। ব্যাপারটা আমি বোঝাতে পারছি মনে হয়, যদি না পারি তাহলে হাত রেইজ করবেন, কোনো সমস্যা নাই, বোঝাই দেওয়া যাবে। সো দ্যাট আপনার মাথায় রাখবেন, ইনক্রিমেন্টাল মানে শুধু চেঞ্জগুলা আলাদা আলাদা ব্যাকআপ রাখতেছি, আলাদা আলাদা। আর ডিফারেন্সিয়ালে চেঞ্জ একসাথে রাখতেছি, প্রত্যেকটা চেঞ্জ ফুল ব্যাকআপের পর থেকে সবসময় বেজ লাইন ধরবেন ফুল ব্যাকআপ। ইনক্রিমেন্টালেও ফুল ব্যাকআপের পরের চেঞ্জগুলো আলাদা আলাদা রাখতেছি। আর ডিফারেন্সিয়ালে হচ্ছে ফুল ব্যাকআপ নেওয়ার পরের যেই চেঞ্জগুলা একসাথে করে রাখতেছি। দ্যাটস দ্য মেইন কনসেপ্ট অফ ইনক্রিমেন্টাল অ্যান্ড ডিফারেন্সিয়াল। সো আপনি যখন কোনো কোম্পানির সাথে মিটিং এ বসবেন, তারা জিজ্ঞেস করবে আপনি ইনক্রিমেন্টাল নেবেন না ডিফারেন্সিয়াল নেবেন, তখন আপনি নির্ধারণ করে দিবেন যে না, আমি আসলে এই অ্যাপ্লিকেশন আমার ফাইন্যান্সের এটা অনেক ইম্পর্টেন্ট, এর ডাটাটা আমি আসলে ডিফারেন্সিয়ালি নিব, অথবা আমি ফুল ব্যাকআপ নিব। ইনক্রিমেন্টাল, আচ্ছা, অ্যাডমিন জিএসএস সিকিউরিটি টিম, তাদের ডাটার আসলে গুরুত্ব খুব একটা বেশি না, হয়তো একদিনের ডাটা লস হইলেও সমস্যা নাই, আমি ওইটাকে ইনক্রিমেন্টাল রাখবো। সো এইভাবে আপনি ডাটা ক্লাসিফাইড করবেন, এবং এই যে ইনক্রিমেন্টাল করতেছেন না ডিফারেন্সিয়াল করতেছেন, এটা আবার ওই ডিপার্টমেন্টের হেডরে জানায় করবেন যে তোমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমি কিন্তু সোমবারে কোনো দুর্ঘটনা ঘটলে আমি কিন্তু ওই শুক্রবার মানে লাস্ট যে ব্যাকআপটা হয়েছে ওই দিনের ডেটা তোমাকে দিতে পারবো, আমি সোমবারের ডেটা তোমাকে দিতে পারবো না। কারণ প্রত্যেকটা অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড হচ্ছে ডে এন্ড ডে ব্যাকআপটা নেয়। এখন ওই যে তামজিৎ ভাই বলছিলেন তার অর্গানাইজেশনে খুব ক্রিটিক্যাল, তারপরেও যেটা হয় যে হাফ ডে, ধরেন 8 ঘন্টা, একটা অর্গানাইজেশনে স্ট্যান্ডার্ড হচ্ছে 8 ঘন্টা, তাহলে আমি ঠিক আছে আমি 4 ঘন্টা পর পর একটা ব্যাকআপ নেব, লাঞ্চ টাইমের আগে একটা ব্যাকআপ নিব, আর অফিস ক্লোজ করার পর একটা ব্যাকআপ নিব। আর আপনার যদি ক্যাপাসিটি হেভি থাকে, আপনি প্রতি দুই দুই ঘন্টা পর পর। হ্যাঁ, নাইম ভাই, প্লিজ রেজ। উম, এখানে একটা ইস্যু একটু জানতে চাচ্ছিলাম। আমরা যেটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ যেটা নিচ্ছিলাম, যতটুকু চেঞ্জ হচ্ছে আমার লাস্ট কয়েকদিনের, এই হ্যাঁ, চেঞ্জটাকে বলতেছেন যে আলাদাভাবে রাখতেছে। তো হ্যাঁ। এইটাকে কি আলাদা লোকেশন ও সিলেক্ট করে নিচ্ছে, নাকি যেখানে যেখানে চেঞ্জ হচ্ছে এখানে আলাদা ডেট মানে ক্রিয়েট করে সেই ডেটের মধ্যে চেঞ্জেস গুলো রাখতেছে? এটাকে কিভাবে ভিতরে ক্লাসিফাই করতেছে? থ্যাংক ইউ ফর ইউর মানে কোশ্চেন, সুন্দর কোশ্চেন করছেন, কারণ এই কোশ্চেন গুলার মাধ্যমে, আপনার এই কোশ্চেনের মাধ্যমে আরো 10 জন যারা ক্লাসে আছে তাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। সো কারোর মনে কোনো কোশ্চেন থাকলে মানে শেয়ার করবেন, আসলে আপনার এই কোশ্চেনের মাধ্যমে অন্যজনেরও কনসেপ্ট ক্লিয়ার হবে। বড় বড় সফটওয়্যার মানে যেগুলো ধরেন ভীম বা আভামার বা ওই যে অ্যাক্রোনিক্স, এই সফটওয়্যার গুলোর মধ্যে আপনার ওই মানে ওগুলো তো অনেক দামি সফটওয়্যার গুলোর ক্ষেত্রে যেটা হয় কি, আপনি ডিসিশন বলে দিবেন, ও লেবেলিং করে নিবে, বা লেবেলিং এর আপনি ফর্মুলা বলে দিবেন ডেট ওয়াইজ। হ্যাঁ, ডেট ওয়াইজ বলে দিলেন, ও ওইভাবে ও সাজাতে থাকবে। এখনকার সফটওয়্যার গুলো অনেক ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আপনি যদি একদম সস্তা সলিউশনে যান, ধরেন পোর্টেবল ডিস্কে করতেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা বাই হিউম্যান বিইং, ওই যে আমি বারবার বলি যে থাম রুলের ক্ষেত্রে ব্যাকআপ কখনো ম্যানুয়াল রাখবেন না, ব্যাকআপ অলওয়েজ অটোমেটেড হতে হবে। কারণ ম্যানুয়াল কোনো কাজ মানুষ ভুল করবেই। মানুষ মানে ফেরেশতা না, ফেরেশতারা নাকি ভুল করে না, যতদূর জানি। আমরা মানুষ, আমরা ভুল করব। হ্যাঁ, পৃথিবীতে আদম থেকেই ভুল করছেন, ওই যে কি ফল খেয়ে আর কি, যাই হোক। সো আমরা বাই নেচার আমরা ভুল করব, এই জন্য আমরা, আপনি যে কনসেপ্টের কথা বলছেন যে চেঞ্জেস গুলো আলাদা আলাদা রাখবো,
আলাদা বলতে বাই নেমিং, বাই লেবেলিং আমি আলাদা করছি। বোঝাতে পেরেছি যে বাই নেমিং, বাই নেমিং উইথ স্পেসিফিক ডাটা, মানে যে চেঞ্জটা হচ্ছে, এখন চেঞ্জটা, এই এই কাজটা আসলে ইন্টেলিজেন্স সফটওয়্যারটাই করে। হুম। একটা ওয়ার্ডের মধ্যে দেখা গেল 200 পাতার একটা ফাইল বা 10 পাতার একটা ওয়ার্ড ফাইল, আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে আসলে চিন্তাটা ওইভাবে করলে হবে না। যে 10 পাতার পরে আরো 2 পাতা লেখা হয়েছে, তাহলে ওই 2 পাতার কি আলাদা সরায় রাখতেছে? এটা বাই হিউম্যান নট পসিবল। বাট সফটওয়্যার কি করতেছে, ওই যে লাস্ট 2 পাতা, ও কিন্তু ওই ওয়ার্ড ফাইলের মধ্যে থেকে ওই 2 পাতার ডেটাটাই রাখতেছে। ও কিন্তু ওয়ার্ড এক্সেল বোঝে না, ও বোঝে বিট বাইট। ও যে চেঞ্জ দেখতে পাবে ডকুমেন্টের মধ্যে বিট বাইট, আমরা ওয়ার্ড এক্সেলে কনসেপ্টে চিন্তা করি, ও তো আর ওয়ার্ড এক্সেল চিন্তা করে না। ও কি করবে, ডাটা চেঞ্জ কোন জায়গায় হয়েছে এই কন্টেন্টের মধ্যে, ওই চেঞ্জটুকুই সে সরায় রাখবে বাই নেমিং, বাই লেবেলিং। লেভেলটা কি হবে সেটা আপনি ডিফাইন করে দিবেন, যে টাইম বেজ হবে বা ডে ডে বেজ করবেন, এটা আপনি নির্ধারণ করে দেবেন। ও ওই ফর্মুলা অনুযায়ী, সাধারণত আমরা উইকলি এভাবে নাম, এই যে ডে ওয়াইজ ধরে রাখি, তো তো সাধারণত ওই ডে ওয়াইজ স্ল্যাশ ডিপার্টমেন্ট স্ল্যাশ ওইভাবে আপনি নেমিং করে দিবেন, যাতে আপনি ক্লাস মানে ডাটা যখন রিকভারি করবেন তখন তো আসলে আপনার জানতে হবে যে এটা আসলে কোন ডাটা। আপনি তো ফুল ডাটা রিকভারি করবেন না। আপনার দেখা গেল একটা অর্গানাইজেশনের ফাইন্যান্সের ডেটা আছে, অ্যাডমিনের ডাটা আছে, ফাইন্যান্স একটা সফটওয়্যার ইউজ করে, সেই ডেটা আপনি ব্যাকআপ নিচ্ছেন ইনক্রিমেন্টাল, তো বাই লেবেলিং, লেবেলিং করতেছেন যে ডেট ওয়াইজ, যে আজকে অমুক তারিখের ডাটা অমুক সময় ব্যাকআপ পড়লো। এখন যখন রিকভারি করবেন তখন আপনি কি করবেন, আপনি ওই সফটওয়্যারের ভিতরে ঢুকে শুধু ফাইন্যান্সের ওই সফটওয়্যারটারই রিকভারি করবেন, বা ওয়ার্ড এক্সেল ফাইল হলে শুধু ওই ফোল্ডারের রিকভারিটা করে দিবেন। আপনি ফুল সফট মানে অ্যাডমিন, তারপরে ফাইন্যান্স, তারপরে বিজনেস, কিছু যেমন এইচআর এর ডাটা আপনি ব্যাকআপ নিবেন, কিন্তু ম্যানেজমেন্টকে ওই এইচআর টিমের হেডের কাছে বলে নিবেন, কারণ ওখানে তো মানুষের স্যালারিও থাকে, ওইখানে তো আপনার স্যালারিও থাকে। সো যখন এইচআর এর ডাটা রিকভারি করবেন তখন এইচআর এর পার্সনকে পাশে রাখায় ওর নাম অনুযায়ী ডাটা ওকে উদ্ধার করে দিয়ে দিবেন। এবার ও ভিতরে ঢুকে, কারণ ওই ডাটার ভিতরে আপনি ঢুকে আপনি তো আপনার এমডি স্যালারি দেখতে পারেন না, এটা অফেন্স, এটা ক্রিমিনাল। যে আপনার মানে অন্যদিকে চলে যাচ্ছি ব্যাকআপের ক্লাস নিতে, যে বাট এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, এগুলো আপনাদের কাজে লাগবে, এগুলো কোনো শিক্ষায় আসলে মানে অপ্রয়োজনীয় না। যেমন আপনার কাছে আপনি যখন ডাটা ব্যাকআপ নিচ্ছেন, ফাইন্যান্সের ব্যাকআপও থাকতেছে, আপনার কিন্তু কোম্পানির লাভ লসেরও ডেটা আপনার কাছে, আবার এইচআর এর পুরা ডাটা ব্যাকআপ আপনার কাছে। এইচআর এর ডাটা ব্যাকআপ মানে কি, ওখানে এমপ্লয়ীদের স্যালারিও থাকে, যদি সেটা স্পেসিফিক সফটওয়্যারে হোক, সফটওয়্যারেও তো আপনার রিকভারি করে দেখা দিতে হয়। তো তখন যখন বিশেষ করে এইসব সেন্সিটিভ বা কোনো লিগাল ডিপার্টমেন্টের মধ্যে অনেক কনফিডেন্সিয়াল ডেটা থাকে। সো ওই ডিপার্টমেন্টের যখন কোনো কনফিডেন্সিয়াল বা ক্লাসিফাইড ডেটা হবে, আপনি ডিপার্টমেন্টের একজনকে আপনার সাথে রাখবেন, রেখে ডেটা রিকভারি করবেন। রিকভারি করে ওপেন করার আগে আপনার মেথডটা তাকে দেখানোর দরকার নেই, আপনি রিকভারি করবেন, করে আপনি বলবেন যে আপনি এবার ওপেন করে দেখেন যে রিকভারি ডেটাটা ঠিক আছে কিনা। আপনি কখনো একা একা ওপেন করে তাকে বলবেন না এই যে নাও, এটা স্ট্যান্ডার্ড না। কারণ এইচআর এর ডেটা, কার কত স্যালারি, সেই ফাইল আপনার রিকভারি করে আপনি ওপেন করে দেখে দিবেন, আর এটা যদি জানা যায় যে এই ফাইলটা আপনি রিড করেছেন, তাহলে অর্গানাইজেশনে অনেক সময় সমস্যা করে, কারণ কনফিডেন্সিয়াল ডেটা দেখার রাইটস আইটি ডিপার্টমেন্টেরও নাই। দ্যাটস কল্ড দা মানে এক্সেস পলিসি থাকে। সো ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতেও সাংঘাতিক রেস্ট্রিক্ট থাকে,
আপনার অডিট ডিপার্টমেন্ট, কারো কোনো একটা ডিপার্টমেন্ট বা কোনো একটা পার্সোনালের বিরুদ্ধে হয়তো কোনো অব্লিগেশন হয়েছে, আপনি সেটা দেখার রাইটস আপনার নাই। সো বেসিক্যালি যখন ডাটা রিকভারি করবেন, ওই ডিপার্টমেন্টের কনসার্ন পার্সনকে সাথে নিয়ে রিকভারি করে তাকে দিয়ে দিবেন। তো আসছিলাম আসলে ডিফারেন্সিয়াল আর ডিফারেন্সিয়াল আর ইনক্রিমেন্টালে ক্লাসিফিকেশনটা, ওই যে আপনি যে ভাইয়া বলছিলেন, তো ওইটা ক্লাসিফিকেশন আসলে সফটওয়্যারই করে। আর আপনি যদি পলিসি দিয়েই তো করবেন, ওই পলিসির সময় আপনি নেমিংটা ওইভাবে দিয়ে দিবেন। আর বাই হিউম্যান তো আসলে ওই চেঞ্জটুকু নেওয়া বাই হিউম্যান সম্ভব না। এটা ওই সফটওয়্যারের ফিচারই থাকে যে ইনক্রিমেন্টাল বা ডিফারেন্সিয়াল ব্যাকআপ, এগুলো ব্যাকআপ সলিউশনেরই, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ব্যাকআপ সলিউশনের এই মেথড ফলো করে। সেটা ভীম হোক, মাইক্রোসফট হোক, অ্যাক্রোনিস হোক, আভামার হোক, সবাই এই ফর্মুলাগুলো মেনটেন করে। সো এটা এই জন্য সবারই জানা, এটা যে শুধু ভীম বা মাইক্রোসফট ইউজ করবে বা অন্য কেউ না, সবাই এই মেথড ফলো করে। সো আপনি যখন ব্যাকআপ পলিসি বানাবেন, তখন তাদের সাথে বলবেন যে আমার ব্যাকআপ পলিসিটা আপনি এইভাবে, এই সফটওয়্যারের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল রাখেন, এই সফটওয়্যারের ক্ষেত্রে ইনক্রিমেন্টাল রাখেন, কারণ ইনক্রিমেন্টাল ডাটা কম। এখন ইনক্রিমেন্টাল ধরেন কেউ ভিডিও ডিজাইন করতেছে, ভিডিও গ্রাফিক্স নিয়ে কাজ করতেছে, অনেক বড় বড় ফাইল, তো ফুল ভিডিওর ব্যাকআপ, 3 ঘন্টার একটা ভিডিও বা 2 ঘন্টার একটা ব্যাকআপ আপনার রাখতে সময় লাগবে। তো সেক্ষেত্রে ইনক্রিমেন্টাল ব্যাকআপ রাখবেন। আবার যদি ফাইন্যান্সিয়াল কনফিডেন্সিয়াল ডেটা হয়, সেক্ষেত্রে আপনি ডিফারেন্সিয়াল ব্যাকআপ রাখবেন, যে খুব হাই এন্ডের কোনো অ্যাপ্লিকেশন। সো এই ডিসিশনটা আপনাকে নিতে হবে উইথ ম্যানেজমেন্ট কনসেন্ট, ম্যানেজমেন্টকে জানায় যে ডাটা আমি এইভাবে ব্যাকআপ রাখছি। এইবার আসি আমি রেড কথায়। রেড সম্পর্কে আপনাদের আসলে একটু ধারণা দিয়ে রাখি, কারণ হচ্ছে কি আপনি যে ডাটাটা যেখানে রাখবেন সেটা নট এ সিঙ্গেল পয়েন্ট, একটা ডিভাইসের মধ্যে রাখবেন না, এটা আপনার স্ট্যান্ডার্ড প্রসিডিউর না। সো যেই ন্যাসে রাখবেন, ন্যাস ড্রাইভ তো আপনারা দেখেছেন, না হলে আমি দেখাবো। ন্যাসের মধ্যে বা সার্ভারে রাখবেন, বা যেই মেশিনে রাখবেন, একটা ডেস্কটপ মেশিনে রাখবেন, নট এ সিঙ্গেল, মানে একটা ডিস্কের মেশিনে রাখবেন না। অ্যাটলিস্ট 2টা হার্ড ড্রাইভ রেখে, আপনি রেড কার্ড বাজারে কিনতে পাওয়া যায়, একটা ডেস্কটপ মেশিনে রেড কার্ড পিসিআই স্লটে বসায় আপনি রেড বক্স দিয়ে আপনি অ্যাটলিস্ট 2টা ডিস্ক বসাবেন। কারণ 2টা ডিস্কে ধরেন আপনার 6 টিবি বা 10 টিবি, 2টা ডিস্ক আপনি 20,000 টাকা, আপনার হয়তো আপনার ম্যানেজমেন্ট আপনাকে 1 লাখ টাকা মাত্র বাজেট দিছে বা 1.5 লাখ টাকা মাত্র বাজেট দিছে, সেখানে আপনি ডিজাইন করবেন কিভাবে? তো ওই ছোটখাটো, মানে খুব কম বাজেটের কাজ করতে গেলে আসলে ক্যাপাসিটি নিয়ে কাজ করতে গেলে আপনার এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা লাগবে। যারা একদম স্টুডেন্ট এখানে, তারাও রেড সম্পর্কে আমি যেভাবে বুঝাচ্ছি আপনাদের ধারণা ক্লিয়ার হবে হয়তো। আমরা যখন একটা ল্যাপটপ ইউজ করি, একটা ডিস্ক থাকে, এই ডিস্কটা যদি কোনো কারণে দুর্ঘটনায় হার্ড ড্রাইভ পরের দিন দেখেন বুট হচ্ছে না, তাহলে আপনার সমস্ত ডেটা শেষ। আপনি হয়তো কোনো রিসার্চ করতেছেন, যারা বড় বড় রিসার্চ করে বা বড় বড় অর্গানাইজেশনে কাজ করে, তারা সাধারণত সার্ভার ইউজ করে, এই কারণে যে সার্ভারে রেড কন্ট্রোলার থাকে। রেইডের মানেই হচ্ছে রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক। রিডান্ডেন্ট মানে মাল্টিপল। ধরেন পাওয়ার সাপ্লাই, রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই মানে একটা সার্ভারে 2টা রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই থাকবে। একটা বাসায় আপনি যদি পাওয়ার ব্যাকআপ রাখেন, তাহলে রিডান্ডেন্ট আইপিএস রাখতেছেন। তার মানে কি, আপনার যদি পিডিবি কারেন্ট চলে যায়, আপনার বাসায় রিডান্ডেন্ট কি আছে, আইপিএস আছে, 3 ঘন্টা ব্যাকআপ দিবে, বা 2 ঘন্টা আপনার ফ্যান চলবে, আপনার পড়াশোনা চলতেছে, আপনি শান্তিতে ঘুমাইতেছেন। সেই সেই রকম মানে রেইডের বিষয়টা হচ্ছে মাল্টিপল ডিস্ক থাকতে হবে, রিডান্ডেন্ট ডিস্ক থাকতে হবে। তো রেইডের ক্ষেত্রে সাধারণত আমরা, মানে রেইডটা কি বলে, রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক। আচ্ছা, ব্যাকআপ সলিউশনের ক্ষেত্রে কেন আমি রিডান্ডেন্ট রেইডের কনসেপ্টটা কিছুটা রাখতে বলছি, এখানে অনেক রকমের রেইড আছে। আমি
জাস্ট একটা কনসেপ্ট দিচ্ছি, কারণ আপনি ডাটাটা যেখানে রাখবেন 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর ডেটা থাকবে। সো আপনার রেট কনসেপ্টটা একটু রাখতে হবে এই কারণে, কারণ আপনি যেখানে রাখতেছেন সেটাই যদি দুর্বল হয়, সেটাই যদি কলাপস করে, নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ডাটার এই যে দাম দিয়ে ডাটা ব্যাকআপ নিলেন, টাকা দিয়ে ডাটা নিচ্ছেন, প্রত্যেক মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন ব্যাকআপ রাখতেছেন, কিসে রাখতেছেন, সেই জিনিসটাই যদি দুর্বল থাকে, তাহলে আপনি মানে সমস্ত পণ্ডশ্রম হয়ে যাবে। আপনি একটা হার্ড ড্রাইভের উপরে সব ব্যাকআপ রাখতেছেন, সো আপনার হার্ড ড্রাইভ ক্র্যাশ, তো ব্যাকআপ গান, চলে গেল ব্যাকআপ। আর আল্লাহ না করে ওই ব্যাকআপ যাওয়ার সাথে সাথে যদি আপনার আহ মানে ডিজাস্টার হয়, ওই আগুন লেগে যায় বিল্ডিং এ, তাহলে তো আপনার শেষ। সো আপনি অ্যাজ এ হেড অফ আইটি অথবা অ্যাজ এ আইটি ডিপার্টমেন্টের মেম্বার, আপনাকে রেড সম্পর্কে ধারণা থাকতে হবে। রেড হচ্ছে একটা মেশিনে সেপারেট অনেকগুলো ডিস্ক থাকতে হবে। এখন আমরা সাধারণত আমাদের ব্যাকআপ সলিউশনের ক্ষেত্রে RAID 5 ফলো করব, যদি আপনার স্ট্যান্ডার্ড বাজেট থাকে। আর যদি একদম বাজেট কম থাকে, তাহলে RAID 1 ইউজ করব। RAID 1 মানে দুইটা ডিস্ক, দুইটা হার্ড ড্রাইভ মিরর করে। এই হার্ড ড্রাইভে যদি লেখে, ও রেড এর কাজ হচ্ছে কি, ও সেকেন্ডারি ডিস্কেও আর একটা লিখে রাখবে। কারণ আপনার দুইটা ডিস্কে লিখলে দুইটা ডিস্ক কখনো একসাথে ডেড হবে না। এটা রেয়ার, পৃথিবীতে রেয়ার যে মানে লাখে একটাও হয়তো হয় না যে দুইটা ডিস্ক একসাথে আপনার শেষ হয়ে গেল। হ্যাঁ, খুব বড় আকারে শর্ট সার্কিট হলে দুইটা ডিস্ক একসাথে ডেড হয়। বাট আমরা সাধারণত যেখানে ব্যাকআপ রাখবো সেগুলো তো আসলে ইউপিএস এবং ভালো মানের ইউপিএস, অনলাইন ইউপিএস রাখবো, যার কারণে মানে ওই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। আর RAID 0 তো আপনারা জানেন, RAID 0 হচ্ছে কি, ধরেন আপনার যেখানে প্রচুর ক্যাপাসিটি লাগবে, যে দেখা গেল যে আপনার 200 টিবি জায়গা লাগবে। এখন আপনি 200 টিবি, তো একটা হার্ড ড্রাইভ মার্কেটে পাওয়া যায় হয়তো 10 টিবি। সাপোজ 10 টিবির একটা ডিস্ক কিনলেন, তাহলে ইন্টু 10টা ডিস্ক লাগায় আপনি RAID 0 যখন করবেন, তখন 200 টিবি জায়গা পেয়ে যাবেন। সো RAID 0 খুব একটা ইউজ হয় না ইন্টারনেট কর্পোরেটে, কারণ RAID 0টা একটা হার্ড ড্রাইভ ফেল করলে আপনার ডাটা শেষ। সো খুব সস্তা মানের ডাটা ব্যাকআপ যদি রাখেন, তাহলে RAID 1 রাখবেন। RAID 1 হচ্ছে মিরর করা, মানে একটা ডিস্কে যা হবে আর একটা ডিস্কেও তাই রাইট হবে। আর স্ট্যান্ডার্ড হচ্ছে RAID 5। RAID 5-এ অ্যাটলিস্ট 3টা ডিস্ক থাকে। অ্যাটলিস্ট 3টা ডিস্ক হলে RAID 5 হয়। 3টা ডিস্কে কি হয়, 3টা ডিস্কে একটা ডিস্কও যদি ফেল করে, আপনি আপনার ডাটা অক্ষত থাকবে। যখন আপনার যেই বক্সের বা যেই সার্ভারে আপনি RAID 5 করবেন, তখন 3টা ডিস্কের স্লট কিনবেন, কিনে 3টা ডিস্ক দিয়ে আপনি ওই এর যে সফটওয়্যারটা থাকে ওখানে আপনি বলে দিবেন যে RAID 5 করো। তো 3টা ডিস্ক তো একবারে ডেড হবে না, একটা ডিস্ক যখন বসে গেল, তখন ও অ্যালার্ট দিবে যে তোমার একটা ডিস্ক কিন্তু রেড। জি সুমন ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভাইয়া, আমি আমার প্রশ্ন ছিল এখানে, আপনি একটু বলেছিলেন